সায়েন্স থেকে আজকে আমরা জীবনের মৌলিক একক অর্থাৎ কোষ এবং কলা এই দুটো অধ্যায় কিন্তু আমরা রিভিশন করে নিয়েছি। আর আমি তোমাদের বলেই দিয়েছি যে প্রত্যেকটা অধ্যায় আমি তোমাকে রিভিশন করাবো এবং তারপর সেই অধ্যায় থেকে খুঁটিয়ে খুঁটিয়ে এমসিকিউ তুলে কিন্তু করিয়ে দেবো। তা এই জীবনের মৌলিক একক কোষ, এখান থেকে যে এমসিকিউ গুলো হয়েছে সেগুলো আমি এখানেই করিয়ে দিচ্ছি। কলাটা তুমি টেলিগ্রামে পেয়ে যাবে, সেখান থেকে তুলে কিন্তু অবশ্যই করে নিবা। আর দেখো, প্রত্যেকটা প্রশ্নের জন্য আমি তোমাকে 2 থেকে 3 সেকেন্ড সময় দেবো, তার মধ্যে আগে নিজে অ্যান্সার করার চেষ্টা করবে এবং তারপরে সঠিক উত্তরটা মিলিয়ে নেবে। দেখো, প্রথম প্রশ্ন বলছে যে বিজ্ঞানী রবার্ট হুক প্রথম কবে কর্কের পাতলা ফালি পর্যবেক্ষণ করেছিলেন? বলো। চারটে অপশন দেখো: 1565 সালে, 1605 সালে, 1665 সালে, নাকি 1765 সালে। সঠিক উত্তর বলেই দিয়েছো দাদা যে 1665 সালে বিজ্ঞানী রবার্ট হুক প্রথম কর্কের পাতলা ফালি পর্যবেক্ষণ করেছিলেন। বলো যে রবার্ট হুক কর্কের পাতলা ফালিতে কি দেখতে পান? শিরা, প্রকোষ্ঠ, নিউক্লিয়াস, নাকি মাইটোকন্ড্রিয়া? সঠিক উত্তর কি হবে? যে প্রকোষ্ঠ, অপশন 2, তাই না বস? বলো, সেল শব্দের অর্থ কি? ক্ষুদ্র প্রাণী, ক্ষুদ্র অঙ্গাণু, নাকি ক্ষুদ্র কক্ষ, নাকি ক্ষুদ্র জীব? সঠিক উত্তর কি? ক্ষুদ্র কক্ষ। খুব তাড়াতাড়ি কিন্তু অ্যান্সার বলবে, নিজেরা মনে মনে হলেও কিন্তু অ্যান্সার করবে, কেমন? বলছে প্রথম কোন বিজ্ঞানী পর্যবেক্ষণ করেছিলেন যে সজীব বস্তু পৃথক পৃথক একক দ্বারা গঠিত? বলো, কোন বিজ্ঞানী পর্যবেক্ষণ করেছিলেন যে সজীব বস্তু পৃথক পৃথক একক দ্বারা গঠিত? কি হবে? অপশন বি যারা বলেছ, রবার্ট হুক। কেমন? বলছে দেখো যে পেঁয়াজের ত্বকের পাতলা অংশ অণুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণ করতে আমাদের কোন রঞ্চক ব্যবহার করতে হবে? বলো। খুব ভালো প্রশ্ন, কিন্তু আমি তোমাদের বলেছি যে এরকম আনকমন টাইপের প্রশ্ন কিন্তু বই থেকে বেরোবে, সেগুলো তোমাদের জানতে হবে। না জানলে কিন্তু বস 40-এ 40 নাম্বার তোলা সম্ভব নয়, কেমন? তা সঠিক উত্তর বলবা এখানে দাদা যে স্যাফরানিন। স্যাফরানিন। দেখো, তাছাড়া এই আয়োডিন দ্রবণ বা মিথিলিন ব্লু দ্রবণ এগুলোর দ্বারাও কিন্তু কোষকে রঞ্জিত করা যায়, কিন্তু আমরা পেঁয়াজের ত্বকের পাতলা অংশ অণুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণ করার সময় স্যাফরানিন দ্রবণটা ব্যবহার করেছিলাম, তাই না? তাই অপশন 3 কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। বলো যে অণুবীক্ষণ যন্ত্রে স্লাইডের নিচে আলো পৌঁছানোর জন্য মানে কোন অংশ ব্যবহার করা হয় বা কি ব্যবহার করা হয়? একদম বইয়ের প্রশ্ন, কিন্তু বই যদি খুঁটিয়ে পড়ো তাহলে কিন্তু তুমি এর সঙ্গে পরিচিত আছো। বলো যে অণুবীক্ষণ যন্ত্রে স্লাইডের নিচে আলো পৌঁছানোর জন্য কি ব্যবহার করা হয়েছিল? তোমার হচ্ছে অবজেক্টিভ লেন্স, নাকি দর্পণ, অভিনেত্র, নাকি তোমার হচ্ছে শূন্য সন্নিবেশক স্ক্রু? কি হবে? যারা অপশন 2 বলেছে অর্থাৎ দর্পণ ব্যবহার করা হয়েছিল, অপশন 2 এখানে সঠিক উত্তর। বলো যে পেঁয়াজের ত্বকের পাতলা অংশে কোষ পর্যবেক্ষণ করলে সাধারণত কি কি দেখা যায়? বলো। বলো কি কি দেখা যাবে? মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, কোষ প্রাচীর ও নিউক্লিয়াস, নাকি রাইবোজোম? অপশন 3 যারা বলেছে দাদা যে কোষ প্রাচীর ও নিউক্লিয়াস হয়ে যাবে সঠিক উত্তর। বলো লিবেনহক কত সালে পুকুরের জলে মুক্ত সজীব কোষ আবিষ্কার করেন? বলো। সঙ্গে সঙ্গে অপশানগুলো দেখতে পাচ্ছ তো, একটু ছোট ছোট লেখা হয়ে গেছে, কিছু করার নেই, একটু কষ্ট করে বুঝে নাও যে 1665 সালে, 1674-এ, 1831, নাকি 1855? কী হবে সঠিক উত্তর দাদা? 1674 যারা বলেছে, অপশান বি। বলছে কোষের ভেতরে নিউক্লিয়াস কে আবিষ্কার করেছিল? নিউক্লিয়াস কে আবিষ্কার করেছে বলে ফেলো। রবার্ট হুক, লিবেন হক, রবার্ট ব্রাউন, নাকি পারকিনজি? অপশানগুলো দেখে নিবা, আমি আর বারবার রিপিট করছি না। সঠিক উত্তর হবে রবার্ট ব্রাউন। কেমন? অপশন 3 যারা বলেছ। চলো তারপরে প্রশ্ন দেখো যে প্রোটোপ্লাজম শব্দটি নামকরণ কে করেন? বলো প্রোটোপ্লাজম শব্দটি নামকরণ কে করেন? চারটে অপশন দেখা মাত্রই সঙ্গে সঙ্গে বলবা দাদা এখানে সঠিক উত্তর হবে বিজ্ঞানী পারকিনজি, যিনি প্রোটোপ্লাজম শব্দটা নামকরণ করেন। কোষ তত্ত্বের মূল বক্তব্য কি ছিল? বলো। কোষ তত্ত্বের মূল বক্তব্য কি ছিল? যে সব উদ্ভিদ ও প্রাণী টিস্যু দ্বারা গঠিত, সব উদ্ভিদ ও প্রাণী কোষ দ্বারা গঠিত, জীবনের মৌলিক এককই হলো নিউক্লিয়াস, সব জীব কোষ প্রাচীর দ্বারা আবৃত। বলো। চারটে অপশন দেখা মাত্রই অপশন 2 বলে দিবা সঠিক উত্তর, যে সব উদ্ভিদ এবং প্রাণী কোষ দ্বারা গঠিত, তাই না? তারপরে বলো যে কোষ তত্ত্ব কারা প্রকাশ করেন? বলো। কোষ তত্ত্ব কারা প্রকাশ করেন? চারটে অপশন দেখা মাত্রই বলেই দিয়েছো দাদা, অপশন 1 হবে সঠিক উত্তর, যে স্লেইডেন এবং সোয়ান। বলো রুডলফ ভিরচো কোষ তত্ত্বের কি সংযোজন করেন?
মানে কোষতত্ত্ব সম্পর্কে রুডলফ ভির্চো কি বলেছিল? যে সব কোষের নিউক্লিয়াস থাকে, সব কোষ আদি মাতৃকোষ থেকে উৎপন্ন হয়, সব জীব এককোষী, সব কোষে প্রোটোপ্লাজম থাকে না, কি বলেছিল? অপশন 2 যে সব কোষ আদি মাতৃকোষ থেকে উৎপন্ন হয়। 2 যারা বলেছো তোমাদের সঠিক উত্তর বলো। যে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন কে? এই সরি, আবিষ্কার করেন কে নয়, মানে কত সালে এটি আবিষ্কার করা হয়? বইতে আছে কিন্তু এই প্রশ্নটা, হ্যাঁ। সঠিক উত্তর সঙ্গে সঙ্গে বলবা দাদা, 4টে অপশন দেখা মাত্রই 1940 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 1940 সালে কিন্তু ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কৃত হয়। বলো বহুকোষী জীব কোনটি? 4টে অপশন দেখো, ব্যাকটেরিয়া, ক্লামাইডোমোনাস, মানুষ, অ্যামিবা। একদম খুব সহজে বলে দিয়েছে, অপশন 3 মানুষ হয়ে যাবে। বলো মানব দেহে কোন কোষটি স্নায়ুর সংকেত পরিবহন করে? স্নায়ুর সংকেত পরিবহন করবে কোনটা বলো? হচ্ছে রক্তকোষ হবে, স্নায়ুকোষ হবে, পেশিকোষ না ফ্যাট কোষ? বলো সঠিক উত্তর অপশন 2 যারা বলেছো স্নায়ুকোষ হয়ে যাবে। বলো যে কোষের আবিষ্কারককে, কোষের আবিষ্কারককে বলো। সঙ্গে সঙ্গে এখানে কিন্তু উল্লেখ করে দেয়নি যে মৃত কোষ কি সজীব কোষ, শুধু বলেছে কোষের আবিষ্কারককে। তাহলে কি হবে? রবার্ট হুক, তাই না? অপশন 2 যারা বলেছো। বলো যে কোষকে জীবনের গঠনগত এবং কার্যগত একক বলা হয় কেন? যে হচ্ছে কোষ শুধু দেহকে আকৃতি দেয় তাই, প্রত্যেকটি কোষ জীবনের সব কাজ সম্পাদন করে তাই, কোষ কেবল খাদ্য তৈরি করে তাই, কোষ শুধু পরিবহন করে তাই। কিসের জন্য কোষকে জীবনের গঠনগত কার্যগত একক বলা হয়? কারণ কি? যে প্রত্যেকটি কোষ জীবনের সব কাজ সম্পাদন করে, সেই জন্যই আমরা কোষকে গঠনগত এবং কার্যগত একক বলে থাকি, তাই না বস? অপশন 2 যারা বলেছো তোমাদের সঠিক উত্তর। বলো যে প্রায় প্রতিটি কোষেই অণুবীক্ষণ যন্ত্রে কোন 3টি বৈশিষ্ট্য দেখা যায়? কোষ প্রাচীর, কোষ প্রাচীর রাইবোজোম ক্লোরোপ্লাস্ট, কোষ পর্দা নিউক্লিয়াস সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া সাইটোপ্লাজম গলগি বডি, নাকি ভ্যাকুওল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নাকি কোষ এবং তার সাথে কোষ কেন্দ্র? বলো কি হবে সঠিক উত্তর? অপশন 2 বলেই দিয়েছে যে কোষ পর্দা পর্যবেক্ষণ করি, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম, এই তিনটেই কিন্তু আমরা অণুবীক্ষণ যন্ত্রে প্রথমেই এই 3টে জিনিস পর্যবেক্ষণ করি, তাই না? তারপরে বলো যে কোষ পর্দাকে প্রভেদক ভেদ্য পর্দা বলা হয় কেন? কারণ কি? এটি সব পদার্থকে প্রবেশ করায় তাই, এটি কোনো পদার্থকে প্রবেশ করতে দেয় না তাই, নাকি এটি কিছু পদার্থকে প্রবেশ করায় ও কিছুতে বাধা দেয় তাই, এটি শুধু অক্সিজেন প্রবেশ করায় তাই? কি হবে? 4টে অপশন দেখা মাত্রই বলে দিয়েছো। অপশন 3 যারা বলেছো দাদা যে এটি কিছু পদার্থকে প্রবেশ করতে সাহায্য করে এবং কিছু প্রবেশ করতে বাধা দেয়, তাই না? তারপরে বলো যে কোন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড কোষ থেকে বেরিয়ে যায়? কোন প্রক্রিয়ায় বলো? অভিস্রবণ, ব্যাপন, নাকি সক্রিয় পরিবহন, না নিঃসরণ? বলো সঠিক উত্তর কি হবে? অপশন 2 যারা বলেছো দাদা ব্যাপন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড কোষ থেকে বেরিয়ে যায়। বলো জলের পরিবহন কোষ পর্দার মাধ্যমে কিভাবে ঘটে? সক্রিয় পরিবহন, অভিস্রবণ, ব্যাপন, ফ্যাগোসাইটোসিস, কোন প্রক্রিয়ার মাধ্যমে জলের পরিবহন কোষ পর্দার মধ্যে দিয়ে বা কোষ পর্দার মাধ্যমে ঘটে? কি বলবে? যে জলের পরিবহন কিন্তু দাদা কোষ পর্দার মাধ্যমে অভিস্রবণ প্রক্রিয়ায় ঘটে। অপশন 2 যারা বলেছো তোমাদের সঠিক। বলো যে অভিস্রবণ প্রক্রিয়াটা কি? প্রবেদক ভেদ্য পর্দার মাধ্যমে গ্যাসের চলাচল, নাকি তোমার হচ্ছে দ্রবণ থেকে খাদ্য গ্রহণ, নাকি প্রবেদক ভেদ্য পর্দার মাধ্যমে জলের চলাচল, নাকি রক্ত থেকে অক্সিজেন পরিবহন? কি হবে সঠিক উত্তর? অপশন 3 যারা বলেছো দাদা প্রবেদক ভেদ্য পর্দার মাধ্যমে জলের চলাচলই হলো অভিস্রবণ প্রক্রিয়া। সবগুলো নিজে অ্যান্সার করার চেষ্টা করো আগে, তারপরে আমাকে বলবা কমেন্ট করে, ছোট্ট করে একটা কমেন্ট করবা, 2 থেকে 3 সেকেন্ড সময় লাগবে, যে দাদা হ্যাঁ আমি এতগুলো প্রশ্নের মধ্যে এই কটা অ্যান্সার করতে পেরেছি। ঠিক আছে? এইটুকু তোমার কাছে রিকোয়েস্ট থাকলো যে একটা কমেন্টে জানাও, যে আমি আমার দেখতে চাই যে আমার কাছে যারা অডিয়েন্স, মানে তোমরা যারা পড়ো, কেমন প্রিপারেশন তোমাদের বর্তমানে রয়েছে। ঠিক আছে? যে কেমন করতে পারছো অ্যান্সার। বলো যে লঘু স্মারক দ্রবণে কোষের কি ঘটে? কোষটা কুঞ্চিত হয়, কোষ অপরিবর্তিত থাকে, কোষ রসস্ফীত হয়, নাকি কোষ মারা যায়? কিসের কথা বলেছি? লঘু স্মারক দ্রবণে। বলো ইংরাজিটাও মাথায় রাখবে, হাইপোটনিক সলিউশন। ঠিক আছে? তার সঠিক উত্তর অপশন 3 যারা বলেছো যে কোষ রসস্ফীত হয়, তাই না? বলো সমস্মারক দ্রবণে কোষের কি ঘটবে? একই অপশন 4টে। সঠিক উত্তর কি হবে? সমস্মারকের কথা বলেছি কিন্তু।
তাহলে অপশান ৩ যারা বলেছো দাদা যে কোষের আকার অপরিবর্তিত থাকে, তাই না? অতিসারক দ্রবণের ক্ষেত্রে কি ঘটে বলো? গুরুত্বপূর্ণ কিন্তু, হ্যাঁ? অতিসারক দ্রবণের ক্ষেত্রে কি হয় বলো? একই অপশন রয়েছে, দেখে নাও। সঠিক উত্তর বলে দিবা যে দাদা অতিসারক দ্রবণের ক্ষেত্রে আমরা কি দেখি যে কোষটা কুঞ্চিত হয়ে যায়, মানে কুঁচকে যায়, তাই না? তারপরে আমরা কোথায় ছিলাম, যে ডিমকে লবণের ঘন দ্রবণে রাখলে কি ঘটবে বলো? ভালো প্রশ্ন। দাদা ডিমকে যদি আমরা লবণের ঘন দ্রবণের মধ্যে রাখি তাহলে ডিম কি স্ফীত হবে, নাকি কুঞ্চিত হবে, নাকি আকারের কোনো পরিবর্তন ঘটবে না, নাকি ডিম ভেসে উঠবে? বলো সঠিক উত্তর কি? যে ডিমটি কুঞ্চিত হবে, মাথায় রাখবে, আমরা কিন্তু পড়ে নিয়েছি, তাই না? লবণের মধ্যে ডিম চুবিয়ে রাখলে কি হবে, মানে খোসা ছাড়িয়ে যদি ডিম যদি লবণের মধ্যে রেখে দিই সেটা কুঞ্চিত হয়ে যাবে, তাই তো, কুঁচকে যাবে। তারপরে বলো যে শুকনো কিশমিশ জলে রাখলে কি হয়? সিম্পল প্রশ্ন কিন্তু, তাই না? কমন সেন্স দিয়ে অ্যান্সার করে দাও যে কিশমিশ শক্ত হবে, নাকি কিশমিশ স্ফীত হবে, কুঞ্চিত হবে, অপরিবর্তিত থাকবে। এবার তোমাকে জানতে হবে যে স্ফীত মানে কি ফুলে যাওয়া, কুঞ্চিত মানে কি কুঁচকে যাওয়া, তাই না? এগুলো তো জানতে হবে। তা বলবো অপশান ২ সঠিক উত্তর হবে দাদা, তাই না? স্ফীত হবে। বলো উদ্ভিদদের মূলের দ্বারা জলের শোষণ কোন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে? সক্রিয় প্রক্রিয়া, ব্যাপন, অভিস্রবণ, ফ্যাগোসাইটোসিস? সঠিক উত্তর কি হবে? যে দাদা অভিস্রবণ প্রক্রিয়া, অপশান ৩ যারা বলেছো তোমাদের সঠিক উত্তর। বলো অ্যামিবা খাদ্য সংগ্রহ করে কোন প্রক্রিয়ায়? বলো এক্সোসাইটোসিস, এন্ডোসাইটোসিস, নাকি ব্যাপন, নাকি অভিস্রবণ? সঠিক উত্তর অপশন ২ যারা বলেছো এন্ডোসাইটোসিস। বলো প্লাজমোলাইসিস কি? কোষে অতিরিক্ত জল প্রবেশ, প্রোটোপ্লাজমের কুঞ্চন হলে কোষ পর্দার তোমার হচ্ছে কোষ প্রাচীর থেকে সরে যাওয়ার ঘটনাটা, নাকি কোষের রসস্ফীত হওয়ার ঘটনা, না কোষ বিভাজন হওয়ার ঘটনা? সঠিক উত্তর বলেই দিয়েছো দাদা যে অপশন ২ হবে, যে প্রোটোপ্লাজমের কুঞ্চন হয়ে কোষ পর্দা কোষ প্রাচীর থেকে সরে যায়, সেই ঘটনাটাই হচ্ছে প্লাজমোলাইসিস। বলো কোষ প্রাচীর প্রধানত কোন পদার্থ দিয়ে গঠিত? কোষ প্রাচীরের কথা বলেছি, হ্যাঁ? প্রোটিন হবে, লিপিড হবে, সেলুলোজ না ক্লোরোফিল, কি হবে বলো? কোষ প্রাচীর প্রধানত সেলুলোজ দ্বারা গঠিত, অপশন ৩ যারা বলেছো। বলো প্লাজমোলাইসিস কেবল কোন ধরনের কোষে দেখা যায়? মৃত কোষ, প্রাণী কোষ, সজীব উদ্ভিদ কোষ, নাকি ব্যাকটেরিয়া? কি হবে প্লাজমোলাইসিসের ক্ষেত্রে? বলবো অপশন ৩ হবে সঠিক উত্তর, সজীব উদ্ভিদ কোষে আমরা প্লাজমোলাইসিস দেখি, তাই না? ঠিকই আছে। তারপরে বলো যে কোষ প্রাচীরের কাজ কি? বলো যে কোষকে শক্তি প্রদান করা, কোষকে পরিবেশীয় পরিবর্তন সহ্য করতে সাহায্য করা, কোষে খাদ্য তৈরি করা, কোষ বিভাজন ঘটন। দেখো ৪টি অপশন দেখলেও কিন্তু তুমি খুব সহজে বাকিগুলোকে বাদ দিয়ে অ্যান্সার করতে পারো, তাই না? কোষকে শক্তি প্রদান কখনোই কোষ প্রাচীর করবে না, এছাড়াও কোষ বিভাজনও করবে না, খাদ্যও তৈরি করবে না, তাই না? কারণ কোষ প্রাচীর তো বাস মৃত কোষ দিয়ে গঠিত। তাহলে সঙ্গে সঙ্গে বলে দিব অপশন ২ হবে সঠিক উত্তর, কোষকে পরিবেশীয় পরিবর্তন সহ্য করতে সাহায্য করা। বলো একমাত্র কোন ধরনের কোষ অভিস্রবণ প্রক্রিয়ায় জল শোষণ করতে পারে? কোন ধরনের কোষ? মৃত কোষ, সজীব কোষ, প্রাণী কোষ, শুষ্ক কোষ? বলেই দিবা সজীব কোষ, অপশান ২ যারা বলেছো। তারপরে বলো যে উদ্ভিদ কোষে রসস্ফীতি হলে কোষ প্রাচীর কিভাবে প্রতিক্রিয়া জানাবে? রসস্ফীতি হওয়া মানে কি বলতো বস? ফুলে ফেপে ওঠা, তাই না? তাহলে কি হবে, কোষ প্রাচীর কি ভেঙে যায়, কোষ প্রাচীর চাপ দেয়, কোষ প্রাচীর নরম হয়ে যায়, কোষ প্রাচীর হচ্ছে প্রসারিত হয়? বলো, দেখো অপশানগুলো তোমাকে কনফিউশনে ফেলে দেবে, তাই না? তা সঠিক উত্তর কি বলবা, যে দাদা কোষ প্রাচীর চাপ দেবে, তাই না? আর চাপ দেবে সেই কারণেই তো হচ্ছে না, মানে চাপ দেবে বলেই, মানে বিষয়টা বোঝো যে হচ্ছে তোমার কি, যেমন বা বেলুনের মধ্যে যত তুমি হাওয়া ভরে দিবা, তাই না, তত তো সেটা সেখানে চাপের সৃষ্টি হবে, তত বেশি চাপ দেবে, তাই না? সেইটাই আর কি। চলো বলছি, দেখো প্রত্যেকটি কোষের কেন্দ্রীয় অংশে কোন গাঢ় রঙের রঞ্জিত ঘটনাটি থাকে? বলো কেন্দ্রীয় অংশের কথা বলেছে, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, ক্লোরোপ্লাস্ট, রাইবোজোম? সঠিক উত্তর কি হবে? তা দাদা প্রত্যেকটি কোষের কেন্দ্রীয় অংশে গাঢ় রঙের রঞ্জিত গঠনটি হলো নিউক্লিয়াস, তাই না? অপশন ২ যারা বলেছো। বলো নিউক্লিয়াসের চারপাশে দ্বিস্তরী আবরণীকে কি বলা হয়? ক্রোমাটিন, সাইটোপ্লাজম, নিউক্লিয় পর্দা, নাকি তোমার হচ্ছে নিউক্লয়েড? বলো সঠিক উত্তর অপশান ৩ যারা বলেছো দাদা নিউক্লিয় পর্দা হবে, তাই না? বলো ক্রোমোজোম কিসের দ্বারা গঠিত? শুধু কি প্রোটিন, ডিএনএ এবং প্রোটিন, আরএনএ এবং প্রোটিন, লিপিড ও প্রোটিন? সঠিক উত্তর কি অপশান ৪ হবে তো?
একদম ভুল কিন্তু, ঠিক করে বলো। সঠিক উত্তর অপশন বি যারা বলেছে, অর্থাৎ ডিএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত। বলো ডিএনএ এর কার্যকারী অংশকে কি বলে? একদম সহজ প্রশ্ন। অপশন 3 যারা বলে দিয়েছো দাদা জিন হবে। বলো বিভাজিত না হওয়া কোষে ডিএনএ কোন রূপে থাকে? ভালো প্রশ্ন, বলো দেখি অ্যান্সার কি হবে। যে বিভাজিত না হওয়া কোষে ডিএনএ কি রূপে থাকে? ক্রোমোজোম রূপে, ক্রোমাটিন রূপে, জিন রূপে, নাকি রাইবোজোম রূপে? সঠিক উত্তর অপশন 2 যারা বলেছো যে ক্রোমাটিন রূপে থাকে দাদা। বিভাজিত না হওয়া, আগের কথা বলেছে, বিভাজিত না হওয়া কোষে। প্রশ্ন বুঝে অ্যান্সার করবা। বলো যে যেসব জীবের কোষে নিউক্লিয় আবরণী থাকে না তাদের কি বলা হয়? নিউক্লিয় আবরণী নেই কিন্তু, তাহলে ইউক্যারিওটিক জীব, প্রোক্যারিওটিক জীব, ভাইরাস না ছত্রাক? ঠিক করে বলো কোনটা হবে দাদা? প্রোক্যারিওটিক জীব, অপশন 2 সঠিক উত্তর। বলো নিউক্লয়েড কি? নিউক্লয়েড ডিএনএ দ্বারা গঠিত অস্পষ্ট নিউক্লিয় অঞ্চল, আরএনএ সম্বন্ধিত নিউক্লিয় অঞ্চল, প্রোটিন আবৃত কোষ প্রাচীর, নাকি নিউক্লিয় পর্দাবৃত তোমার হচ্ছে নিউক্লিয়াস? সঠিক উত্তর কি বলবা? বলবা দাদা যে অপশন 1 ডিএনএ দ্বারা গঠিত অস্পষ্ট নিউক্লিয় অঞ্চলকেই নিউক্লয়েড বলে। তারপরে বলো ইউক্যারিওটিক কোষে কোনটি বর্তমান থাকে? সুগঠিত নিউক্লিয় আবরণী, নিউক্লয়েড, পর্দাবিহীন অঙ্গাণু, এবং 4 নম্বর অপশন বলছে কোনো রাইবোজোম থাকে না। বলো সঠিক উত্তর কী হবে? ইউক্যারিওটিক কোষে আমরা বলেই দেবো যে সুগঠিত নিউক্লিয় আবরণী থাকে, অপশন 1 যারা বলেছ। বলো যে প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়ার ক্লোরোফিল কোথায় থাকে? ভালো প্রশ্ন। প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তোমার হচ্ছে ক্লোরোফিল কোথায় থাকে? প্লাস্টিডে থাকে, নাকি পর্দাবৃত থলির মধ্যে, নিউক্লয়েডে থাকে, নাকি রাইবোজোমে থাকে? বলো সঠিক উত্তর কী হবে? অপশান 2 যারা বলেছ যে পর্দাবৃত থলির মধ্যে। বলো ভাইরাস জীবনের বৈশিষ্ট্য প্রদর্শন করে কবে? কবে করে? যখন জলের সংস্পর্শে আসে তখন, নাকি যখন কোনো সজীব পোষকের কোষে প্রবেশ করে তখন, নাকি যখন বায়ুর সংস্পর্শে আসে তখন, নাকি যখন আলো পায় তখন? কখন? বলো যে বলবা দাদা যখন কোনো সজীব পোষকের মানে কোষে প্রবেশ করে তখনই কিন্তু জীবের মতো আচরণ করে, তাই না? অপশান 2 যারা বলেছো। বলো প্রোক্যারিওটিক কোষের সাধারণত আকার কত? এগুলোও কিন্তু সব করিয়ে দিয়েছি। একটা প্রশ্ন কিন্তু এমন নয় যে আমি তোমাকে বলিনি, তাই না? যখন বেসিক পড়িয়েছি সঙ্গে সঙ্গে বলবা দাদা আমাদের অপশান 1 হয়ে যাবে সঠিক উত্তর, 1 থেকে 10 মাইক্রোমিটার। তোমাকে কমেন্ট আমি বলতে বললাম 1 মাইক্রোমিটার সমান কত মিটার? জানাও দেখি। বলো ইউক্যারিওটিক কোষের আকার সাধারণত কত হয়? ইউক্যারিওটিক কোষের কথা বলছি। 4টি অপশান দেখা মাত্রই বলে দিব অপশান কী হবে? 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 5 থেকে 100 মাইক্রোমিটার, তাই না? বলো প্রোক্যারিওটিক কোষে ক্রোমোজোম থাকে হচ্ছে কটি আর কি? একাধিক, একটি, নাকি শতাধিক, নাকি হচ্ছে একেবারেই নেই? ক্রোমোজোমের কথা বলছি। বলবা দাদা প্রোক্যারিওটিক কোষে একটি মাত্র ক্রোমোজোম থাকে, অর্থাৎ অপশন 2 আমরা সঠিক উত্তর করব। বলো ইউক্যারিওটিক কোষে ক্রোমোজোম থাকে কি হবে তাহলে? এবার প্রোক্যারিওটিকে যেহেতু দেখলাম একটি, তাহলে ইউক্যারিওটিকে কি হবে? 2টি, না একাধিক, না অনুপস্থিত নেই? বলবা অপশন 2 যে একাধিক থাকে। বলো এন্ডোপ্লাজমীয় জালক কিসের সমন্বয়ে গঠিত? বলো হচ্ছে ক্রোমোজোম ও ডিএনএ, পর্দাবৃত নালিকা ও পাত দিয়ে গঠিত, রাইবোজোম ও লাইসোজোম দিয়ে গঠিত, নাকি সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস দিয়ে গঠিত? বলো গলা ব্যথা করেছে আজ না, ঠান্ডার কারণে কি বলবো। বলবো দাদা সঠিক উত্তর হবে তোমার এই অপশন 2 পর্দাবৃত নালিকা ও পাত দিয়ে গঠিত, তাই না? আচ্ছা চলে আসো পরের প্রশ্নে, যে অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালকের গাত্রে কি যুক্ত থাকে? বলো একদম ইজি প্রশ্ন। বলবা লাইসোজোম, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রিওল, এর মধ্যে সঠিক উত্তর রাইবোজোম। বলো রাইবোজোমের প্রধান কাজ কি? দেখি মনে আছে নাকি? শক্তি উৎপাদন করা, প্রোটিন সংশ্লেষ করা, ফ্যাট গঠন করা, না ডিএনএ প্রতিলিপিকরণ করা? বলো সঠিক উত্তর কি হবে? যে তোমার হচ্ছে রাইবোজোমের প্রধান কাজ হলো দাদা প্রোটিন সংশ্লেষ করা। কি করা? প্রোটিন সংশ্লেষ করা। তুমি কিন্তু পড়ে নিয়েছো, এগুলো কিন্তু ভুল করলে হবে না, ঠিক আছে? বলো মসৃণ এন্ডোপ্লাজমীয় জালকের কাজ কি? মসৃণ এন্ডোপ্লাজমীয় জালকের কাজ কি?
প্রোটিন সংশ্লেষ, ফ্যাট সংশ্লেষ, ডিএনএ প্রতিলিপি নাকি তোমার হচ্ছে এটিপি উৎপাদন? বলবা মসৃণের কথা যেহেতু বলেছো তাহলে ফ্যাট বা লিপিড সংশ্লেষ হয়ে যাবে। সংশ্লেষ মানে তৈরি করা আর কি, ঠিক আছে? বলো সংশ্লেষিত প্রোটিন ও লিপিডের কিছু অংশ কোন কাজে আর কি লাগায়? বলো মানে কোন কাজে অংশ নেয় আর কি, মানে এই যে এন্ডোপ্লাজমীয় জালক যে প্রোটিন আর লিপিড তৈরি করলো সেটা কোন কাজে অংশ নেয়? তোমার হচ্ছে ক্লোরোপ্লাস্ট গঠনের ক্ষেত্রে লাগে, কোষ প্রাচীর গঠনের ক্ষেত্রে, নিউক্লিয় পর্দা ভাঙনের ক্ষেত্রে, নাকি রাইবোজোম ভাঙনের ক্ষেত্রে? কোন কাজে লাগে? বলবো দাদা যে তোমার ওই হচ্ছে কোষ পর্দা গঠনের কাজে লাগে, তাই না? অপশন 2 সঠিক উত্তর। তারপরে বলো যে এন্ডোপ্লাজমীয় জালকের একটি গুরুত্বপূর্ণ কাজ কি? কোষ বিভাজন ঘটানো, পদার্থ পরিবহনের সাহায্যকারী জালকপথ হিসেবে কাজ করা, ডিএনএ তৈরি করা, কোষ প্রাচীর গঠন করা? বলেই দিয়েছো, অপশন 2 হবে সঠিক উত্তর, তাই না? বলো গলগি বস্তু গঠন কেমন, মানে গলগি বস্তু কেমন দেখতে হয়? রাইবোজোম দ্বারা আবৃত থলির মধ্যে থাকে, নাকি পর্দাবৃত চ্যাপ্টা থলির মধ্যে থাকে যেটা সিস্টারিন, নাকি শাখা প্রশাখাযুক্ত জালক হবে, নাকি ডিএনএ এবং প্রোটিনের এক গুচ্ছ? কোনটা সঠিক উত্তর? বলবা দাদা অপশন 2 হয়ে যাবে সঠিক উত্তর। পর্দাবৃত চ্যাপ্টা থলি দ্বারা স্তরে স্তরে তাকের ন্যায় সজ্জিত থাকে, তাই না? যাকে আমরা সিস্টারিন বলি। বলো গলগি বস্তুর প্রধান কাজ কি? শক্তি উৎপাদন করা, প্রোটিন সংশ্লেষ করা, খাদ্য সঞ্চয় প্যাকেটজাত করা, নাকি তোমার এই ডিএনএ প্রতিলিপিন করা? বলেই দিয়েছ অপশান 3 হবে যে দাদা হচ্ছে খাদ্য সঞ্চয়, বস্তুর পরিমার্জন এবং প্যাকেটজাতকরণ করা। বলো লাইসোজোমকে সাধারণত কি বলা হয়? এরপরেও কিন্তু মানে এগুলো তো সব কমন প্রশ্ন, সচরাচর বই খুললেই পরে এইগুলোই দাগানো দেখা যায়, কিন্তু এর নিচে আরও আছে যেগুলো আনকমন টাইপের, প্রথম দিকে কয়েকটা পেয়েছো, আরও সেরকম আছে কিন্তু, তাই শেষ পর্যন্ত ক্লাসটা দেখো। দেখো লাইসোজোমকে সাধারণত কি বলা হয়? হচ্ছে কোষের শক্তিকর, কোষের পাচনতন্ত্র, বংশগতির কেন্দ্র, নাকি প্রোটিন কারখানা? বলবো দাদা ওই কোষের পাচনতন্ত্র বলে থাকি আমরা, তাই না? অপশন 2 এখানে সঠিক উত্তর। বলো লাইসোজোম কি ভাঙতে সক্ষম? লাইসোজোম কি ভাঙতে সক্ষম? শর্করা ভাঙতে সক্ষম, লিপিড, নাকি সব ধরনের জৈব যৌগ ভাঙতে সক্ষম, নাকি প্রোটিন ভাঙতে সক্ষম? ভালো করে বুঝে অ্যান্সার করবে। বলবো দাদা লাইসোজোম হচ্ছে সব ধরনের জৈব যৌগ ভাঙতে সক্ষম, সে ব্যাকটেরিয়া, খাদ্যকণা, জরাগ্রস্ত অঙ্গাণু যাই হোক না কেন, তাই না? ওই জন্যই তো তুমি তো জানো যে কোষের মধ্যে কোনো ভাইরাসই ঢুকে যাক না কেন, রাইজোম নিজে মরে গিয়ে সেই কোষটাকে পুরো খেয়ে ফেলবে যাতে আশেপাশের কোষগুলোর কোনো ক্ষতি না হয়, তাই না বস? বলো যে হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে হচ্ছে কোষের কি হিসাবে চেনানো, মানে যা হচ্ছে কি হিসাব বলা হয় আর কি? বলো প্রোটিনের কারখানা, হচ্ছে শক্তিঘর, বজ্র অপসারণ কেন্দ্র, নাকি খাদ্য সঞ্চয় কেন্দ্র? কি হবে? বলবো দাদা যে শক্তিঘর, অপশন 2 একদম ইজি প্রশ্ন। বলো মাইটোকন্ড্রিয়ার ভেতরের ভাঁজের অংশ বা মানে ভাঁজের মূল কাজ কি? বলবা কোষকে দৃঢ়তা দেওয়া, এটিপির সংশ্লেষের ক্ষেত্রফল বৃদ্ধি করা, প্রোটিন সংরক্ষণ, নাকি কোষ বিভাজন সহজ করা? বলবো দাদা ওই তোমার হচ্ছে এটিপি তৈরি করার জন্য ওর তার মানে ভেতরে যে ভাঁজের অংশটা কি করবে, তার ক্ষেত্রফল বৃদ্ধি করে দেবে মাইটোকন্ড্রিয়া। বলো লাইসোজোমকে কেন আত্মঘাতী থলি বলা হয়? এটি কোষের শক্তি উৎপাদন করে তাই, এটি ক্ষতিগ্রস্ত কোষে নিজেকে পাচিত করে তাই, এটি প্রোটিন সংশ্লেষ করে, নাকি এটি কোষকে রসস্ফীত করে? কি হবে সঠিক উত্তর? বলবো দাদা ক্ষতিগ্রস্ত কোষে হচ্ছে নিজেকে পাচিত করে ফেলে। তারপরে বলো কোন দুটি কোষীয় অঙ্গাণু নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম আছে? লাইসোজোম গলগি বস্তু, মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড, এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম ও সাইটোপ্লাজম, নাকি ভ্যাকুয়ালস ও নিউক্লিয়াস? কি হবে? বলবো দাদা এই মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড হয়ে যাবে সঠিক উত্তর। বলো প্লাস্টিডের কোন ধরনের ক্লোরোফিল থাকে? প্লাস্টিডে কোন ধরনের ক্লোরোফিল থাকে? প্রশ্ন বুঝে অ্যান্সার করবা। লিউকোপ্লাস্ট, হচ্ছে তোমার ক্রোমোপ্লাস্টের ক্লোরোপ্লাস্ট, নাকি মাইটোকন্ড্রিয়া, নাকি এন্ডোপ্লাজমীয় জালক? কী হবে? বলবা দাদা প্লাস্টিডের মধ্যে ক্রোমোপ্লাস্ট থাকে আর তার মধ্যেই রয়েছে ক্লোরোপ্লাস্ট, তাহলে বলবা যে ক্রোমোপ্লাস্টের এই ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল থাকে, বুঝতে পারছো? ক্রোমোপ্লাস্টের মধ্যেও আরেকটা ভাগ আছে, তার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট, তার মধ্যে রয়েছে তোমার ওই কী রয়েছে বলো, ওই হচ্ছে ক্লোরোফিল, তাই তো? বলো ভ্যাকুয়ালস কোন কাজে সাহায্য করে? শক্তি উৎপাদন হবে, খাদ্য ও জলের সঞ্চয়, কোষকে রসস্ফীত রাখা, নাকি প্রোটিন সংগ্রহ, বংশগতির তথ্য সংরক্ষণ করা? কী হবে যে ভ্যাকুয়ালসের কাজ হলো দাদা
খাদ্য, জল সঞ্চয় এবং কোষকে রসস্ফীত রাখে। অপশন 2 যারা বলেছো। বলো যে কোষ বিভাজন প্রধানত দুটি প্রকার, কি কি কোষ বিভাজনের? দুটি প্রকার কি কি? অপশনগুলো দেখলেই অ্যান্সার করতে পারছো যে দাদা সঠিক উত্তর হবে অপশন 1, তাই না? মাইটোসিস আর মিওসিস। বলো মাইটোসিস প্রক্রিয়ায় কোনটি ঘটে? কোষ ক্ষয় হয়, প্রত্যেকটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি সমধর্মী অপত্য কোষ তৈরি করে, কোষের ডিএনএ ধ্বংস হয়, নাকি প্রোটিন সংশ্লেষ বন্ধ হয়? একদম ইজি বলে দিবা যে প্রত্যেকটি মাতৃকোষ কি হয়, বিভাজিত হয়ে দুটি সমধর্মী অপত্য কোষ তৈরি করে। আর মিওসিস প্রক্রিয়ায় একটি মাতৃকোষ কয়টি কোষ উৎপন্ন করে? বলো। চারটে অপশন দেখে একদম ঝট করে অ্যান্সার করে দেবো, অপশন 4 হবে, তাই না? চারটি নতুন কোষ তৈরি করবে। বলো মিওসিস প্রক্রিয়ায় নতুন অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা কেমন হবে? মাতৃকোষের সমান, নাকি মাতৃকোষের দ্বিগুণ, নাকি মাতৃকোষের অর্ধেক, নাকি ক্রোমোজোম থাকবেই না? কনফিউশনে পড়বা না কিন্তু, সঠিক উত্তর কি বলবা যে দাদা মাতৃকোষের অর্ধেক হয়ে যাবে। মিওসিসের কথা বলছি, হ্যাঁ। বলো যে মিওসিস কোন ধরনের কোষ বিভাজন ঘটায় আর কি? সকল সজীব কোষে, জনন অঙ্গের নির্দিষ্ট কোষগুলোতে, মৃত কোষে, নাকি এককোষী জীবের সব কোষে? এককোষী জীবের সব কোষে। অপশন দেখেছো? তাহলে সঠিক উত্তর কি হবে যে জনন অঙ্গের নির্দিষ্ট কোষ হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? বলো মিওসিসের মূল উদ্দেশ্য কি? কোষের শক্তি উৎপাদন করা, কোষ বিভাজন করে সমধর্মী কোষ তৈরি করা, নাকি জনন কোষ তৈরি এবং ক্রোমোজোম সংখ্যা অর্ধেক করা, নাকি প্রোটিন সংশ্লেষ করা? সঠিক উত্তর কি হবে বলবা দাদা? মিওসিসের কথা যখন বলছো এ কি করবে? জনন কোষ তৈরি এবং ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক করে দেবো। অপশন 3 যারা বলেছো সঠিক উত্তর তোমাদের। আচ্ছা দেখো পরের প্রশ্নে আমরা কোথায় ছিলাম বস, যে নিচের কোনটি এককোষী জীবের দল? ঠিক আছে, দেখো বলছে যে ইস্ট, হাইড্রা, অ্যামিবা, সামুদ্রিক অ্যানিমল, প্যারাসেমিয়াম এবং ব্যাকটেরিয়া, নাকি ইস্ট, অ্যামিবা, ব্যাকটেরিয়া, হাইড্রা, সামুদ্রিক অ্যানিমল, প্যারাসেমিয়াম? বলো সঠিক উত্তর কি হবে? দাদা আমরা পড়েছিলাম, আমরা তো ভালো মতোই জানি অ্যামিবা তো তোমার হচ্ছে এককোষী হবেই, প্যারাসেমিয়ামও হবে, ব্যাকটেরিয়াও হবে, কিন্তু এখানে অপশানে অন্যরকম দেওয়া আছে। এবার দেখো হাইড্রার কথায় যদি আসি, আমরা কিন্তু ওই যে জননের সময় পড়েছিলাম হাইড্রা কিন্তু বহুকোষী, কারণ ওই এক জায়গায় কি হয়, এক জায়গায় বারবার কোষ বিভাজিত হয়ে নতুন করে মানে সেই কি বলে ব্রাডিং বা যাকে কি বলা হয়, কোরক উৎপন্ন হয়ে সেই কোরক থেকে তোমার ওই হচ্ছে নতুন হাইড্রা উৎপন্ন হয়। তার মানে বুঝেই গেছো যে হাইড্রা এককোষী তো হবে না, তার মানে হাইড্রা অপশনে যেটা আছে সেটা ঝেড়ে দাও, বাদ দিয়ে দাও, তাই না? সামুদ্রিক অ্যানিমল কিন্তু এককোষী নয়, ঠিক আছে, বহুকোষী। তাহলে অপশন 3 হয়ে যাবে সঠিক উত্তর। জানোই তো ইস্টও কিন্তু এককোষী একটা জীব। কেমন? অপশন 3 যারা বলেছো তোমাদের সঠিক উত্তর। বলো কোষের সর্বাপেক্ষা বাহ্যিক আবরণকে কি বলে? বাহ্যিক মানে বুঝতেই পারছো যে বাইরের আবরণ। তাই এখানে দেখো, এখানে কিন্তু উল্লেখ করে দেয়নি যে প্রাণী কোষ না উদ্ভিদ কোষ। তুমি অপশন দেখা মাত্র অ্যান্সার করবে দাদা কোষ পর্দা হয়ে যাবে সঠিক উত্তর। বলো নিম্নলিখিত কোনটি প্রাণীদেহের বৃহত্তম কোষ? প্রাণীদেহের বৃহত্তম কোষ কোনটি? বলো অস্টিওসাইট, নিউরন, তোমার হচ্ছে ক্রোমোটোফোর, নাকি লিম্ফ কোষ? দেখো এখানে প্রাণীদেহের বৃহত্তমটা দেওয়াটা প্রশ্নটা কেমন হয়ে গেল, এটা হতো প্রাণীদের দীর্ঘতম কোষ কোনটি, সেটা নিউরন হবে, ঠিক আছে। অবশ্য অপশান অনুযায়ী তুমি অ্যান্সার করে দিবা যে দাদা এই সমস্ত শব্দগুলোর সঙ্গে আমরা কখনো পরিচিত হইনি, নিউরনের সঙ্গে আমরা পরিচিত হয়েছি, প্রাণীদের দীর্ঘতম কোষ। কেমন? বৃহত্তম হচ্ছে উট পাখির ডিম, যদি প্রাণী জগতের কথা বলি, ঠিক আছে। আর মানব দেহের বৃহত্তম কোষ কোনটি বলো তো? মানব দেহের হচ্ছে বড় কোষ ডিম্বাণু, আর ছোট কোষ হচ্ছে শুক্রাণু। বলো নিচের কোন অণুটি একটি কোষে প্রচুর পরিমাণে থাকে? কি থাকে একটি কোষে প্রচুর পরিমাণে? কি থাকে? জল, কার্বোহাইড্রেট, শৈবাল, না প্রোটিন? কি হবে বলো? সঠিক উত্তর বলবো অপশন এ দাদা, জল হয়ে যাবে, তাই না বস? বলো প্রভেদক ভেদ্য পর্দা অথবা অর্ধভেদ্য পর্দা কোন ধরনের পদার্থকে প্রবেশ করতে দেয়? ভালো প্রশ্ন কিন্তু, অ্যান্সার করো তো দেখি। সঠিক উত্তর কী হবে? যে দ্রাবক বা দ্রাব্য অণু কোনোটিকেই নয়, শুধুমাত্র দ্রাবক কিন্তু দ্রাব্য নয়, উভয়কেই, নাকি শুধু দ্রাব্য কিন্তু দ্রাবক নয়? বুঝেই গেছো দাদা, অপশান সি আর এ হবে না, মানে বি আর ডির মধ্যে যে কোনো একটা হবে, কিন্তু কোনটা হবে সেটা বলো। অপশান বি যারা বলেছ, শুধুমাত্র দ্রাবককে ঢুকতে দেয়, দ্রাব্যকে ঢুকতে দেয় না, কে? এই প্রভেদক ভেদ্য পর্দা। অপশান বি সঠিক উত্তর। বলো কোন জটিল শর্করা উদ্ভিদদের কোষ প্রাচীর তৈরি করে? বলো
মল্টোজ, সেলুলোজ, সুক্রোজ, ল্যাকটোজ বলে দিবা। সেলুলোজ হয়ে যাবে সঠিক উত্তর। বলো যে পদ্ধতিতে উদ্ভিদ কোষে উপস্থিত জল অভিস্রবণ দ্বারা নিষ্কাশিত হয় এবং প্রোটোপ্লাজম সংকুচিত হয় তাকে কি বলে? দেখো বাস, একটা প্রশ্নও কিন্তু আমি বাইরে থেকে নিইনি। তুমি এনসিইআরটির পাঠ্য বই যদি ঠিকঠাক পড়ে থাকো না, তুমি বলবা দাদা হ্যাঁ একদম তুমি 100% ঠিক বলছো, সব প্রশ্নই আমরা হচ্ছে ইসের থেকে পাচ্ছি, মানে পাঠ্য বই থেকে পাচ্ছি। একটা মানে প্রশ্নও কিন্তু আমি এদিক ওদিক থেকে নেইনি। বলবো দাদা সঠিক উত্তর কি হবে? কি বললাম? যে পদ্ধতিতে উদ্ভিদ কোষে উপস্থিত জল অভিস্রবণ দ্বারা নিষ্কাশিত হয় এবং প্রোটোপ্লাজম সংকুচিত হয় তাকে কি বলে? সঙ্গে সঙ্গে বলে দেবো দাদা প্লাজমোলাইসিস হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? বলো নিচের কোনটি কোষকে রঞ্চিত করতে ব্যবহৃত হয় না? প্রশ্নটা ঠিক করে পড়বা। স্যাফ্রানিন, মিথিলিন, ব্লু দ্রবণ, আর এটা কি বলছে? ল্যাক্সাসিন, আর বলছে হেমাটোস্ক্লিন। এটা বস কি হবে বলো তো? এই অপশান দুটো, এই দুটো তো হচ্ছেই, ব্যবহৃত হয় মিথিলিন ব্লুদ্রবণ। আমার মনে হচ্ছে এটা একটু দেখে নিই, আমার ভুলে গেছে এই মুহূর্তে। এই ল্যাক্সাসিনই মনে হয় সঠিক উত্তর হবে। এটা মনে হয় হচ্ছে হেমাটোস্ক্লিন কিন্তু ব্যবহৃত হয়, হ্যাঁ, কোষকে রঞ্চিত করতে ব্যবহৃত হয়। একটু সন্দেহ থেকে গেল মনে, তাও একটু দেখে নিয়ে আমাকে কমেন্টে জানিও। বলো ড্যাশ হলো প্রবেদক বেদ্য পর্দার মধ্যে দিয়ে উচ্চ জলঘনত্ব বিশিষ্ট স্থান থেকে নিম্ন জলঘনত্ব বিশিষ্ট স্থানের দিকে সাম্যাবস্থায় না পৌঁছানো পর্যন্ত জলের পরিবহন। বলো, একদম ইজি প্রশ্ন, সঙ্গে সঙ্গে বলে দিবা দাদা, অভিস্রবণ হয়ে যাবে অপশান 3 আমাদের সঠিক উত্তর। বলো যদি একটি কোষকে একটি ড্যাশ, এখানে একটা ড্যাশ হওয়া উচিত ছিল, একটি ড্যাশে স্থাপন করা হয় তবে কোষ থেকে জলের একটি নেট প্রবাহ হবে এবং কোষটি আয়তন হারাবে। বিষয়টা বুঝতেই পারছো যে কোষটি আয়তন হারাচ্ছে, কোষ থেকে জলের একটি নেট প্রবাহ হচ্ছে, মানে কোষ থেকে জল বেরিয়ে যাচ্ছে, মোদ্দা কথা। তাহলে সেটাকে তুমি কি বলবা? আমি দেখো ওই যে তোমাদের থিওরি করানোর সময় বারবার করে বলেছি ইংরাজি নামগুলোও কিন্তু মাথায় রাখবা, তাই না? দেখো কি হবে বলবো দাদা, হাইপারট্রনিক সমাধান। কোষের থেকে জল বেরিয়ে যায় মানে সেটা কি বাংলায় বলে অতিসারক দ্রবণ, তাই না? আর যাকে বলে হাইপো নয়, পার আর পো কিন্তু আলাদা, হ্যাঁ। বলো যে বহির্পরিবেশীয় মাধ্যমে জলের ঘনত্ব কোষীয় মাধ্যম অপেক্ষা বেশি হলে অভিস্রবণ প্রক্রিয়ায় কোষের মধ্যে জল প্রবেশ করবে, কোষে জল ঢুকে যাওয়াটাই আমরা বলি হাইপো। ভাইপো নয়, হাইপো। তাহলে হাইপোকে কি বলবা বাংলায়? বলবা দাদা লঘু স্মারক দ্রবণ। বুঝতে পারছো তো? তারপরের প্রশ্ন বলো সঠিকভাবে মিল করো। দেখো এটা মানে হচ্ছে ইসের সময় আমার কি যখন প্রশ্ন তৈরি করা হয় না তাড়াতাড়ি করে আর কি, সঠিকটাই আমি করে দিয়েছি, হ্যাঁ, মানে এবিসি এইভাবে সঠিকটা লেখা হয়নি। যাই হোক এটা করে মানে করে দেওয়াই হয়ে গেছে। তাও দেখে নাও যে হাইপারট্রনিক দ্রবণ মানে হাইপার নয়, সরি, হাইপোটনিক দ্রবণ মানে যেখানে, যেটাকে বাংলায় লঘু স্মারক দ্রবণ বলে, যেখানে কোষের মধ্যে তোমার ওই জল ঢুকে যায় অর্থাৎ কোষটি রসস্ফীত হয়, তাই না? আর হাইপারে কোষ থেকে জল বেরিয়ে যায় অর্থাৎ কোষটি কুঞ্চিত হয়ে যাবে। আর আইসোটনিক দ্রবণ বা আইসোটনিক সমাধানে তোমার ওই জল ঢুকবেও না বেরোবেও না, অর্থাৎ কোষের আকার অপরিবর্তিত থাকবে। এরকম প্রশ্ন আসবে, ঠিক আছে? হচ্ছে এটা করে দেওয়া আছে আর কি, দেখে নিও। তুমি তো বুঝতে পারলে তাই না যে কেমন প্রশ্ন হতে পারে। বলো উচ্চ জলঘনত্বের স্থান থেকে নিম্ন জলঘনত্বের স্থানের অণুর চলাচল প্রক্রিয়াকে কি বলা হয়? ভালো করে বুঝবে কিন্তু, অনেকে কিন্তু এই অপশান দেখে ঠিকঠাক অ্যান্সার করতে পারবা না, এই জন্য জানতে হবে তোমাকে। সঠিক উত্তর হবে দাদা ডিফিউশন, মানে ব্যাপন, ঠিক আছে? আমরা কিন্তু পদার্থবিদ্যায় পড়ে এসেছিলাম, তাই না? ওই তোমার হচ্ছে পদার্থেই তো ছিল ব্যাপন, তাই না? যে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে অণুগুলোর চলাচলকে ব্যাপন বলা হয়, যাকে ডিফিউশন বলে। বলো কোনটি কোষের বহির পরিবেশীয় বা কোষকে বাইরের পরিবেশ থেকে বিচ্ছিন্ন করে? বলো, চারটে অপশান দেখা মাত্রই বলে দিবা দাদা যে হচ্ছে অঙ্গাণু হবে না, স্নায়ুকোষ হবে না, মসৃণ পেশিও হবে না, প্লাজমা ঝিল্লি, তাই না? বলো কোষ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? বলো দেখি কোষ সংক্রান্ত বিদ্যাকে কি বলে? এটা আমি ইচ্ছা করে তুলেছি, এটা কিন্তু বইতে তুমি পাবা না, ঠিক আছে? সাইটোলজি বলে, মাথায় রাখবা, কোষ সম্পর্কিত বিদ্যাকে সাইটোলজি বলে। বলো উদ্ভিদ কোষে কোষ প্রাচীর কেন থাকে? এগুলি সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় তাই, তারা সজীব তাই, তারা বিভিন্ন পরিবেশগত প্রভাবক থেকে উদ্ভিদ কোষকে রক্ষা করে তাই, নাকি তাদের কোষের কোষ পর্দা নেই তাই? সঙ্গে সঙ্গে একদম সহজ প্রশ্ন অ্যান্সার করে দিবা যে তারা বিভিন্ন পরিবেশগত প্রভাব থেকে উদ্ভিদ কোষকে রক্ষা করতে সাহায্য করে, অপশন সি যারা বলেছো। বলো যৌগিক মাইক্রোস্কোপের নিচে
দেখা হলে হচ্ছে মানুষের গালের কোষ এবং পেঁয়াজের খোসার কোষের মধ্যে মানে হচ্ছে বলতে চাইছে ভালো করে বোঝো, হ্যাঁ? বলছে যে দাদা যৌগিক মাইক্রোস্কোপের নিচে যদি আমরা মানুষের গালের কোষ আর পেঁয়াজের খোসার মধ্যে প্রধান পার্থক্য কী দেখতে পাবো যদি আমরা দেখি? কিসের পার্থক্য দেখতে পাবো? প্লাস্টিডের উপস্থিতি, নাকি পেঁয়াজের খোসার কোষ প্রাচীর বর্তমান কিন্তু মানুষের কোষে কোষ প্রাচীর নেই সেইটা, মানুষের কোষে কোষ প্রাচীরের উপস্থিতি, নাকি পেঁয়াজ আর খোসার কোষে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি? দেখো, তুমি তো এই দুটো অপশন বাদ দিয়ে দিয়েছো, মানুষের কোষে কোষ প্রাচীরের উপস্থিতি, এটা তো কোষ প্রাচীর থাকে না। পেঁয়াজের খোসার কোষে মাইটোকন্ড্রিয়া আমরা পড়িনি, নিউক্লিয়াস এবং কোষ দেহ, তাই না? বাস এই দুটো বাদ দিয়ে ঝেড়ে দিয়েছো, কিন্তু এই এ আর বির মধ্যে কিন্তু অনেকেই অপশান বি বলে দেবে সঠিক উত্তর, তাহলেই কিন্তু বাস কাটা হয়ে যাবে, তোমার প্রশ্ন ভুল হয়ে যাবে মানে অ্যান্সার করা। ঠিক আছে, প্লাস্টিডের উপস্থিতি ভালো করে বইটার রিডিং পড়ে দেখো, সঠিক উত্তর সেখানে দেওয়া আছে যে প্লাস্টিডের উপস্থিতি আমরা পর্যবেক্ষণ করতে পারি মানুষের গালের কোষ আর পেঁয়াজের খোসার মধ্যে প্রধান পার্থক্য। ঠিক আছে, তারপরে বলো নিচের হচ্ছে কোষটি চিহ্নিত করো। ও এখানে ছবি ছিল, দেওয়া হয়নি। ঠিক আছে, মানে এখানে একটা ধরো আমি ছবিটা একটু হালকা করে এঁকে দেওয়ার চেষ্টা করি। হলো না বস, হ্যাঁ হলো না, হ্যাঁ হলো না, একটু হালকা করে ভাবলাম আঁকবো ছবিটা, হলো না। যাই হোক, কষ্ট করে যদি পারো বুঝে নাও। ঠিক আছে, বলো এটা এই ছবিটা হচ্ছে কিসের ছবি? সঙ্গে সঙ্গে বলে দিবা দাদা, স্নায়ুকোষ হয়ে যাবে, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। বলো নিচের কোনটি নিউক্লিয়াসে থাকে না? কি থাকে না নিউক্লিয়াসে? নিউক্লিওলাস, ভ্যাকুওল, ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, না জিন? বলো সঙ্গে সঙ্গে বলেই দিবা দাদা, ভ্যাকুওল ফ্যাকুওল কখনো নিউক্লিয়াসের মধ্যে থাকে না, হাঁটাও বাসের গাড়ি। অপশান বি আমাদের সঠিক উত্তর। বলো কোনটি ক্রোমোজোম সম্পর্কে সঠিক নয়? এরকম প্রশ্ন কিন্তু পাবে যে কোনটি সঠিক নয়। 1 নম্বরে বলছে যে ক্রোমোজোম পিতামাতা থেকে পরবর্তী প্রজন্মের বৈশিষ্ট্যের বংশানুসরণের বার্তা ডিএনএ অনুরূপে বহন করে। দ্বিতীয়ত বলছে দাদা ক্রোমোজোমগুলোকে শুধুমাত্র কোষ বিভাজনের শুরুর ঠিক আগেই দেখা যায়। তৃতীয়ত বলছে সাইটোপ্লাজমে ক্রোমোজোম বর্তমান, সেটা কি সঠিক? আর বলছে ক্রোমোজোম ডিএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত। একদম সঙ্গে সঙ্গে ঝেড়ে দিব, অপশান 3 এখানে বেঠিক হয়ে যাবে, তাই না? কখনোই সাইটোপ্লাজমে ক্রোমোজোম থাকে না, তাই না? বুঝতে পারলে তো? চলো ভালো করে যদি রিডিং পড়ো পাঠ্য বইটা, তাহলে কিন্তু এসব একদম ইজিলি অ্যান্সার করতে পারবে। বলো যে কোন হচ্ছে জীবের খাদ্য গহ্বরের মধ্যে জটিল উপাদান সমূহ সরল উপাদানে তোমার হচ্ছে বিভাজিত হওয়ার পরে তা সাইটোপ্লাজমে মিশে যায়? ভালো প্রশ্ন। বলো বলো কোন জীবের ক্ষেত্রে? সঙ্গে সঙ্গে বলবা দাদা, 4টে অপশান যদি আমরা দেখি বলে দেবো। অপশান 3 অ্যামিবার ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি কি, দেখো জীবের খাদ্য গহ্বরের কথা যেহেতু বলেছে, তুমি তো বুঝে যাচ্ছ যে খাদ্য গহ্বরের মধ্যে জটিল উপাদান সমূহ সরল উপাদানে বিভাজিত হতে পারে, তাই না? এবং তা সাইটোপ্লাজমে মিশে যায়, সেটা কেবলমাত্র এককোষী জীব আমরা অ্যামিবার ক্ষেত্রে দেখতে পাই। বলো নিম্নলিখিত কোন পদার্থটি তোমার ওই ব্যাপনের মাধ্যমে কোষীয় পর্দা জুড়ে চলাচল করতে পারে? ব্যাপনের মাধ্যমে কোষীয় পর্দা জুড়ে চলাচল করতে পারে। দেখো 4টে অপশান দেখে কিন্তু অপশান অনুযায়ী অ্যান্সার করো। নিউক্লিক অ্যাসিড হবে, অক্সিজেন হবে, শ্বেতসার হবে, না প্রোটিন হবে? সঙ্গে সঙ্গে বলে দিবা দাদা ব্যাপনের মাধ্যমে যখন চলাচলের কথা বলেছে, তাহলে আমরা এখানে অক্সিজেন সঠিক উত্তর করবো। কি বলবো? অক্সিজেন আমাদের সঠিক উত্তর। বলবো নিচের কোনটি অবিশ্রণ প্রক্রিয়ার উদাহরণ নয়? 1 সাধু জলে এককোষী জীব দ্বারা জলের গ্রহণ, মূলের দ্বারা উদ্ভিদের জলের শোষণ, সজীব কোষের ভেতরে ও বাইরে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের চলাচল, নাকি হচ্ছে জলে ভিজিয়ে রাখলে কিশমিশের স্ফীতি? কোনটা? ভালো করে বুঝে অ্যান্সার করবা, কিন্তু ওটা কিন্তু দারুণ প্রশ্ন। ঠিক আছে, অনেকেই কিন্তু ভুল করে ফেলবে যারা একটু ভালো করে পাঠ্য বইটা রিডিং পড়েনি। বলবা দাদা এখানে অপশান 3 হবে সঠিক উত্তর, যে সজীব কোষের ভেতরে বাইরে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের চলাচল, এটা ব্যাপন ডিফিউশন, কখনোই অবিশ্রবণ নয়, তাই না? তাহলে এটাই হচ্ছে অবিশ্রবণ প্রক্রিয়ার উদাহরণ নয়। অপশান 3 সঠিক উত্তর। বলো যে অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালক অণুবীক্ষণ যন্ত্রের নিচে রুক্ষ মানে কি? রুক্ষ মানে কি বলতো? রুক্ষ মানে কি যেন বেশ বলে, ভুলে গেলাম। মানে অমসৃণ দেখায় আর কি, ঠিক আছে? মানে অমসৃণ দেখায় কেন? হুম মানে কিসের কারণে, কি থাকে তাই অমসৃণ বা রুক্ষ দেখায়? বলো বলো কি হবে? 4টে অপশান দেখা মাত্রই বলবা যে দাদা অপশান 4 আমাদের সঠিক উত্তর হবে, রাইবোজোমের কারণে। কেমন? বলো নিচের কোনটি প্লাজমা মেমব্রেনের ভেতরে তরল পদার্থ? বলো প্লাজমা মেমব্রেনের ভেতরে কি থাকে? মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, ক্রোমাটিন, নাকি সাইটোপ্লাজম?
সঙ্গে সঙ্গে বলে দেবা। বলো প্লাজমা মেমব্রেন মানে কি? এটাও কিন্তু ইংরাজি নাম একটা, ঠিক আছে? কোষ পর্দা। বলো কি থাকে? সাইটোপ্লাজম। অপশন 4 আমাদের সঠিক উত্তর। বলো কোন কোষের আকার পরিবর্তন হয়? অ্যামিবা, মসৃণ পেশি কোষ, স্নায়বিক কোষ নাকি ডিম্বাণু? ভালো করে বুঝে অ্যান্সার করো, কোন কোষের আকার পরিবর্তন হয়? অপশন 1 কিন্তু সঠিক উত্তর, 4 করবা না, ঠিক আছে? অ্যামিবা হয়ে যাবে সঠিক উত্তর। বলো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিতে ঝিল্লি বা পর্দা অনুপস্থিত থাকে? ঝিল্লি বা পর্দা ছত্রাকের কোষে, ভাইরাসের কোষে, কোষ প্রাচীর, প্রাণী কোষে নাকি উদ্ভিদ কোষে? সঙ্গে সঙ্গে এই দুটো তো বাদ দিয়েই দেবা, এই দুটোতে তো অবশ্যই কোষ পর্দা থাকবেই থাকবে, তাই না? তা বলবা দাদা অপশান 2 আমাদের সঠিক উত্তর, ভাইরাসের দেহে কিন্তু কোনো কোষ পর্দা থাকে না, তাই না? তারপরে বলো দাদা যে এখনও অনেক প্রশ্নই আছে। কত নাম্বার করলাম? যা, এদিকে নাম্বারগুলো দেওয়াই হয়নি, ঠিক আছে? এখানে কিন্তু অনেক প্রশ্ন আছে, একটু দেখে যাই কতগুলো প্রশ্ন হতে পারে, আমারও হিসাব নেই। দেখো 72 পর্যন্ত এখানে হয়েছে, মানে এখানে 100 এখনও প্রায় মোটামুটি 40টা মতো আছেই, 40-50টা। কোথায় ছিলাম আমরা? এই তো, কোন কোষের আকার পরিবর্তিত হয়? অ্যামিবা, তাই না? তারপরে চলে আসো যে কোন কোষীয় অঙ্গাণু সাইটোপ্লাজমের বিভিন্ন অংশের উপাদান পরিবহন একটি চ্যানেল হিসাবে কাজ করে? ভালো প্রশ্ন কিন্তু, হ্যাঁ। বলো যে কোন কোষীয় অঙ্গাণু সাইটোপ্লাজমের বিভিন্ন অংশে উপাদানের তোমার হচ্ছে মানে পরিবহনের চ্যানেল হিসাবে কাজ করে? ক্লোরোপ্লাস্ট, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম। একদম সঙ্গে সঙ্গে বলে দিয়েছো দাদা, এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম হয়ে যাবে সঠিক উত্তর। বলো মাইটোকন্ড্রিয়াকে কেন অদ্ভুত বা রহস্যময় অঙ্গাণু বলা হয়? তারা অণুজীব ধ্বংস করে তাই, তাদের নিজস্ব রাইবোজোম ডিএনএ থাকে তাই, তারা কোষের শক্তিঘর তাই, নাকি তারা কোষীয় উপাদানের ভাণ্ডার তাই? কি কারণে? একদম ইজি, বলেই দিয়েছো, তারা তাদের নিজস্ব কি ডিএনএ এবং রাইবোজোম আছে, সেই কারণেই তাদেরকে আমরা অদ্ভুত বা রহস্যময় অঙ্গাণু বলি। বলো যে উদ্ভিদ তাদের বজ্র পদার্থ কোন অংশে সংরক্ষণ করে? দারুণ প্রশ্ন, দারুণ প্রশ্ন, ঠিক আছে? বলো উদ্ভিদ তাদের বজ্র পদার্থ কোন অংশে সংরক্ষণ করে? লাইসোজোম, ফল, লিউকোপ্লাস্ট, পাতা, লাইসোজোম, লিউকোপ্লাস্ট নাকি কোষ গহ্বর? বাকল, লাইসোজোম, পাতা, কোষ গহ্বর এবং পুরাতন জাইলেম। দেখো অপশানগুলো কিন্তু দারুণ অপশান দেওয়া হয়েছে। তুমি বলবা দাদা লাইসোজোমে কি তোমার হচ্ছে বজ্র পদার্থ থাকতে পারে? অবশ্যই, তাই না? সেই কারণেই বজ্র পদার্থ কিছু সংরক্ষিত হলেই তো লাইসোজোম ফেটে গিয়ে তোমার হচ্ছে সেগুলো খেয়ে ফেলে। ফলেও কিন্তু থাকে, তাই না? ফলে উদ্ভিদ ফল মোচন করে না, দেখো না, ফলের মাধ্যমে বজ্র পদার্থ ত্যাগ করে। কিন্তু দাদা লিউকোপ্লাস্ট কি? লিউকোপ্লাস্টে বজ্র পদার্থ থাকে না। আমার ভালো করে মনে করে দেখো, মনে পড়ছে? লিউকোপ্লাস্ট, ওই প্লাস্টিকের মধ্যে লিউকোপ্লাস্ট ও কি করে? ও হচ্ছে শ্বেতসার, প্রোটিন, ফ্যাট এগুলো সঞ্চয় করে রাখে, বা শ্বেতসার, প্রোটিন, ফ্যাট ওগুলো খাদ্য বেঁচে থাকার জন্য কাজে লাগে, ওগুলো বজ্র পদার্থ নয়। তার মানে লিউকোপ্লাস্ট তো হবে না। যেখানে যেখানে যে যে অপশনে বাজছে সেই সেই অপশন কেটে দাও, সঠিক উত্তর হবে না। অপশন 1, 2 হবে না, তাই না? অপশন সি আর ডির মধ্যে যে কোনো একটা সঠিক উত্তর হবে। দেখো ডিতে তুমি বুঝতেই পারছো যে জাইলেমে কিন্তু কখনো বজ্র পদার্থ থাকে না, তাই না? তাহলে অপশান সিতে দেখো কোষ গহ্বর, অবশ্যই ভ্যাকুয়ালসের মধ্যে বজ্র পদার্থ থাকে, আর লাইসোজোমের মধ্যেও কিন্তু বজ্র পদার্থ থাকে, বাকলের মধ্যেও কিন্তু বজ্র পদার্থ থাকে। দেখো না কিছু কিছু উদ্ভিদ যেমন বাবলা, তারপরে পিয়ারা গাছ, মানে পিয়ারা, এরা কিন্তু বাকল মোচনের মাধ্যমে কিন্তু বজ্র পদার্থ ত্যাগ করে। ভালো প্রশ্ন ছিল, তাই না? অপশান সি কিন্তু যারা বলেছো তোমাদের সঠিক হয়েছে। বলো নিউক্লিয়াস ব্যতীত কোষের কোন দুটি অঙ্গাণু রাইবোজোম ও তোমার হচ্ছে নিজস্ব ডিএনএ আছে? নিউক্লিয়াস ব্যতীত, বুঝতেই পারছো, আমরা পড়ে নিয়েছি। 4টে অপশান দেখো, আমি অপশান আর বারবার বলছি না। বলবো দাদা যে প্লাস্টিড আর মাইটোকন্ড্রিয়া হবে সঠিক উত্তর, তাই না? প্লাস্টিড এবং মাইট্রিয়া, এদেরকে ওই কারণেই তো অদ্ভুত, আমরা কি বলি, অদ্ভুত ধরনের কোষীয়, মানে হচ্ছে কোষীয় অঙ্গাণু বলি। বলো লাইসোজোমের সাথে কি মিলবে? বস এটাও দেখেছো, কি বলবো আর, মানে তাড়াতাড়ি করে টাইপিং করতে গিয়ে অ্যান্সারটাই করে দিয়েছি। বলো লাইসোজোমের সাথে কি মিলবে? লাইসোজোমকে তো আত্মঘাতী থলি বলি, ডিএনএ হচ্ছে ক্রোমোজোম, ডিএনএর সাথে ক্রোমোজোম শব্দটা জড়িত, কারণ ডিএনএ তো এই ক্রোমোজোম তো ডিএনএ দ্বারা গঠিত, তাই না? আর শক্তিঘর বলি কাকে? তোমার ওই হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে। এখানে যেটা হবে সেটা দেখে নিও। তারপরে প্রশ্ন বলো যে মসৃণ এন্ডোপ্লাজমের জালক সংশ্লেষে সাহায্য করে ড্যাশ,
কি সংশ্লেষে সাহায্য করে? মসৃণের কথা বলা হয়েছে কিন্তু, কখনো অমসৃণ নয়। ভুল করবা না। এই ছোটোখাটো বিষয়গুলো তোমরা পরীক্ষার সময় তাড়াতাড়ি করতে গিয়ে ভুল করে প্রোটিন অ্যান্সার দিয়ে চলে আসো। প্রোটিন কিন্তু অমসৃণের ক্ষেত্রে হবে। তাহলে মসৃণের ক্ষেত্রে কী হয় বলো? ফ্যাট। অপশান 2 যারা বলেছো। বলো এন্ডোপ্লাজমীয় জালক সম্পর্কে কোনটি সঠিক নয়? 1 নম্বর বলছে সাইটোপ্লাজমীয় কাঠামো গঠনে সাহায্য করে। সাইটোপ্লাজম ও নিউক্লিয়াসের মধ্যে প্রোটিন পরিবহনের সাহায্যকারী জালক পথ হিসেবে কাজ করে। লাইসোজোম সংশ্লেষে অংশগ্রহণ করে। এটি কোষে কিছু জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটাতে সক্ষম। বলো সঠিক উত্তর কী হবে? ভালো প্রশ্ন। বলবা দাদা আমরা ওপরের 3টে বাক্যর সঙ্গে কিন্তু এন্ডোপ্লাজমীয় রেটিকুলামে পড়েছি, কিন্তু এটা কখনোই পড়িনি। তাহলে এটাই আমরা উত্তর করে দেবো যে এটি কোষে কিছু জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটাতে সক্ষম। অপশান 4 হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? বলো মেরুদণ্ড প্রাণীদের যকৃতের কোষে SER স্মুথ এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম দ্বারা গঠিত গুরুত্বপূর্ণ কাজ কি? লিপিডের সংশ্লেষ, নাকি প্রোটিনের সংশ্লেষ, নাকি জটিল শর্করা সংশ্লেষ, না ওষুধ ও বিষের কি ডিটক্সিফিকেশন? ঠিক আছে, তা সঠিক উত্তর বলেই দিবা দাদা। মেরুদণ্ড প্রাণীদের যকৃতের কথা বলেছে। SER স্মুথ এন্ডোপ্লাজমীয় রেটিকুলামের কাজ কি? ওষুধ এবং বিষের হচ্ছে তোমার কি নির্বিষকরণ করা, অর্থাৎ ডিটক্সিফিকেশন করা। বলো যে নিচের কোন জীবের জন্য স্লেইডেন এবং সোয়ান প্রদত্ত কোষতত্ত্ব মানে প্রযোজ্য নয়? ঠিক আছে, দেখো একটু মানে টাইপিং স্লেইডেনকে প্লেইডেন হয়ে গেছে, যাই হোক এগুলো বস মার্জনা করে দেবা একটু। ঠিক আছে, কেন বলো তো? তাড়াতাড়ি করে এত নিজের হাতে নিজে তোমাদের জন্য মানে বাছাই করে করে নিজে কোশ্চেন বানাই, নিজে তোমাদের ক্লাস করাই এবং নিজে সব কিছু একা হাতে করি। সেই জন্য যদি একটু এদিক ওদিক হয়ে যায় সেটা আমাকে ধরিয়ে দিবা, কিন্তু কিছু মনে করবা না। ঠিক আছে, বলো যে দাদা কি বললাম, স্লেইডেন এবং সোয়ান কোষতত্ত্ব প্রযোজ্য নয়, মানে কোনটির ক্ষেত্রে কোষতত্ত্ব খাটে না, সেটা হচ্ছে মোদ্দা কথা। বলবা একদম সঠিক উত্তর দেখা মাত্রই বলবো দাদা অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। ভাইরাসের ক্ষেত্রে কিন্তু কোষতত্ত্ব খাটে না, তাই না? তারপরে বলো নিচের কোনটি সঠিক, একটু দেখে নাও। কি আর করবো, এগুলো সব অ্যান্সারই করে দিয়েছি আমি। যে রাইবোজোম তোমার হচ্ছে প্রোটিনের ফ্যাক্টরি, মাথায় রাখবে প্রোটিনের ফ্যাক্টরি বলা হয় রাইবোজোমকে। এনার্জি কারেন্সি বলা হয় ATPকে। আর ম্যাট্রিক্স বা ধাত্র প্লাস্টিডের সাথে সম্পর্কিত। কেমন? বলো নিচের কোন কোষীয় অঙ্গাণুটি তোমার এই খাদ্যবস্তুকে পরিমার্জন ও প্যাকেটজাতকরণ করে অর্থাৎ থলির মধ্যে আবদ্ধ করে রাখে? একদম বারবার করে পড়তে পড়তে দেখো যতবার তুমি পড়বে ততবার দেখবা চোখ দিয়ে তাকাবা অ্যান্সার বলে দিবা। ওই করেই তো তোমার সময়টা বাঁচবে। দেখো আমি বলছি যদি আগেরবার মতোই প্রশ্ন হয় তাহলে তুমি 95 অবশ্যই তুলতে পারবা, কারণ সায়েন্সটা খুব ভালো করে পড়ে যাও। 40টা প্রশ্ন তুমি দেখবা 20 মিনিটের মধ্যে করে ফেলতে পারবা। তাহলে 40টা প্রশ্ন যদি তোমার ওই 20 মিনিটে হয়ে যায়, আর তুমি কারেন্ট অ্যাফেয়ার্স আমি যেভাবে দিচ্ছি ভালো করে পড়ো, 4 থেকে 5টা প্রশ্ন তুমি পাবা। তাহলে 5টা প্রশ্ন মানে 40 আর 5 45 নাম্বার তোমার 20 মিনিটে হয়ে গেল। থাকলো হাতে কি? হাতে তোমার এখনও কিন্তু বা 70টা মিনিট থেকে গেল। এবার এই 70 মিনিটের মধ্যে তোমার দেখবা জিআই মানে রিজনিং, এখনকার যুগে যে সমস্ত রিজনিং আছে, তুমি যদি পরীক্ষার 10 দিন আগে একটু ভালো মতো 2 ঘন্টা করে পার ডে প্র্যাকটিস করে যাও, তাও ওই 25টা প্রশ্নই তুমি সঠিক উত্তর করতে পারবা, তাও 25 মিনিটের মধ্যেই করে ফেলতে পারবা। তাহলে হিসাব করো, আমি 30 মিনিটই ধরলাম, যাও 2-1টা সিটিং অ্যারেঞ্জমেন্ট করার জন্য আরও একটু বেশি সময় লাগলো, তাহলে 30 মিনিট তোমার আরও লেগে গেল হচ্ছে জিআই করতে। থাকলো 40টা মিনিট। এবার 40টা মিনিটের মধ্যে তুমি 25টা ম্যাথের প্রশ্ন করতে পারবা না? অবশ্যই পারবা। ম্যাথে 25টার মধ্যে 15টা প্রশ্ন এক মিনিটে হয়ে যাবে, তার থেকেও কম সময়ে হয়ে যায়। ঠিক আছে, তাহলে বাকি রইল 10টা প্রশ্ন। 10টা প্রশ্ন তুমি হচ্ছে 25 মিনিটের মধ্যে আরামসে করে ফেলতে পারবা, তাই না বস? তাই এইভাবে কিন্তু হচ্ছে মানে করে যেতে হয়। তাহলে বিষয়টা বুঝতে পারছো? মানে যেখানে মানে যে প্রশ্নে যতটুকু টাইম দেওয়ার তুমি ততটুকুই দেবে, তাই বলে হুটোপাটা করে কিন্তু ভুল করবে না। প্রশ্নটা ভালো করে পড়বা, তুমি ধরবা যে একটা প্রশ্নে আমার 40 সেকেন্ড সময় লাগুক, সায়েন্সের প্রশ্নের কথা বলছি, কিন্তু প্রশ্নটা ভালো করে একবার পড়বা। কেমন? কারণ তুমি কিন্তু একটা জিনিস বোঝো, পরীক্ষার সেন্টারে গিয়ে তুমি তাড়াতাড়ি করে চলে আসলে লাস্টে দেখলে তোমার এখনও 15 মিনিট বেঁচে আছে বা 20 মিনিটে এখনও বেঁচে আছে। সেই 20 মিনিটের মধ্যে কিন্তু তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত পর প্রশ্ন সব মিলিয়ে এসে ভুলটা সঠিক করতে কিন্তু কোনোদিন পারবা না, সেটা হয় না। সেই জন্য বলছি ওই 20 মিনিট বাঁচিয়ে রেখে লাভ নেই। তোমার হাতে 5 মিনিট বেঁচে থাক, তাতেই যথেষ্ট। কিন্তু তুমি যে প্রশ্নটাই ধরবা সেটা একদম কনফার্মভাবে হ্যাঁ আমি এটা
করেছি মানে এটাই সঠিক উত্তর হবে, না হলে প্রশ্নটা ভুল। আর যেটা তুমি পারবা না, ব্যাস পারবো না মানে করবো না, কোনো কথা হবে না, তাতে তোমার ৮০ অ্যাটেম্প্ট হোক না কেন, প্রশ্নের লেভেল যদি বাড়িয়ে দেয় পারলে না করবেই না, নেগেটিভ মার্কিং একটাও করার চেষ্টা করবে না। আর পারলে পরে টেক্সট বুক হোক, আরও কত ভালো ভালো মানে এই অনলাইন এখন আছে, আছে মানে অনলাইনে কোর্স আছে, বা বলতে পারো যেখান থেকে মক টেস্ট দেওয়া যায়, সেখান থেকে ২-৪টে মক টেস্টের নিয়ে নিলে, নিয়ে চেষ্টা করবা যে ১০০টা প্রশ্নের মধ্যে আজকে আমার ৫০টাই হোক না কেন, কিন্তু এই ৫০টা প্রশ্নের মধ্যে একটাও যেন এমন না হয় যে আমার ভুল গেছে। ৫০টা করবা, ৫০টা যেন সঠিক হয়। পরের দিন ৫৫টা করবা, ৫৫টাই যেন সঠিক হয়, একটাও নেগেটিভ মার্কিং হবে না। তারপরের দিন ৬০টা করবা, ৬০টাই যেন তোমার একদম সঠিক হয়। এইভাবে একদিন তুমি দেখবা ৮০তে ৮০ অ্যাটেম্প্ট করে বেরিয়ে গেছো, একটা প্রশ্ন তোমার রং হয়নি। বিষয়টা বুঝতে হবে? তাহলে বিরাট কাজ হবে। আর তার জন্য তোমার নরমালাইজেশনেও কিন্তু বিরাট এফেক্ট পড়বে। কারণ কারণ কী বলতো, নরমালাইজেশনে কিন্তু দেখবে যে ছেলেটা ৮০টায় ৮০টা অ্যাটেম্প্ট করেছে, মানে প্রশ্নের লেভেলটা হয়তো বেশি ছিল, হাই ছিল, মানে অনেক মানে এর মধ্যে কারসারি আছে। যাই হোক, সেদিকে আর যাচ্ছি না আমি, পড়ায় চলে আসো। কী বলছিলাম? হ্যাঁ, তোমার এই খাদ্যবস্তুর পরিমার্জন বা প্যাকেটজাতকরণে কী হবে? খাদ্যবস্তুর পরিমার্জন এবং প্যাকেটজাতকরণে কী হবে? এই যে গলগি বস্তু হবে, তাই না? অপশন ৩ যারা বলেছে, বলো যে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে কোন কোষীয় অঙ্গাণুটি সরল শর্করা থেকে জটিল শর্করা তৈরি করতে পারে? ভালো প্রশ্ন, ভালো প্রশ্ন, বারবার করে কিন্তু পড়িয়ে দিয়েছি। বলো, কার এমন বিশেষ ক্ষমতা আছে যে সরল শর্করাকে জটিল শর্করা বানিয়ে দেওয়ার ক্ষমতা কার রয়েছে? বলবা এই গলগি বস্তুরই কিন্তু একটা বিশেষ ক্ষমতা আছে, যে কী করে সরল শর্করাকে জটিল শর্করায় বানিয়ে দিতে পারে। বলো, প্রাণী কোষের নিচের কোনটি কোষের বজ্র নিষ্পত্তি করে? আর নেই, এই ছিল প্রশ্ন। বলবা বজ্রকে নিষ্পত্তি করে দেবে ওই তোমার লাইসোজোম, তাই না? অপশান ৪ হয়ে যাবে সঠিক উত্তর। বলো বস, কেমন লাগলো ক্লাসটা? ঠিক আছে? আর এরপরে কলা থেকেও মোটামুটি এরকম ১০০ ১৫-২০টা, এখানে যাই হোক কতগুলো আছে আমি গুনিনি, যাই হোক ১০০টার ওপরেই হবে। তোমার ওই ইসের থেকে, কলা থেকেও কিন্তু এরকমভাবে আমি প্রশ্ন তুলেছি, সেটা টেলিগ্রামে দিয়ে দেবো, ওখান থেকে করে নিও, কোনো চিন্তা করো না। সবাই ভালো করে পড়ো, রাখছি। জয় হিন্দ।